থিওরি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটার উপরে রিটেন এক্সাম হবে। সো এটা গুরুত্বটা অনেক বেশি দিতে হবে। রিটেন এক্সাম গুলাতে তো অবশ্যই ভালো করে পার্টিসিপেট করতে গেলে, আপনাদের ভালো মার্ক পেতে গেলে ভালোই করতে হবে। সো এখানে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ অর্গানাইজেশন হচ্ছে সংগঠন, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে প্রশাসন। ঠিক আছে, যেটা বিপিএড বা অন্যান্য ইসে সংগঠন ও প্রশাসন নামে একটা সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টটা মূলত এটা আমাদের ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজিং স্পোর্টস এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, সো এখানে আমরা কি কি জানবো? কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অর্গানাইজেশন, ইম্পর্টেন্স অফ স্কুল অর্গানাইজেশন, অর্থাৎ স্কুলের যে সংগঠনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, এটা সম্পর্কে জানার চেষ্টা করব আজকের ক্লাসে। এছাড়া প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন, প্রিন্সিপালস হচ্ছে মূলনীতি, অর্গানাইজেশন বা সংগঠনের মূল নীতিগুলা কেমন হওয়া উচিত বা কেমন হয় সেটা জানার চেষ্টা করব। এছাড়া আরো জানার চেষ্টা করব প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনের মূলনীতিগুলা কি কি। এরপরে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, একজন সফল প্রশাসকের গুণাবলী বা দায়িত্ব বা কর্তব্য কেমন হতে পারে সেটা সম্পর্কেও আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব। তো আমরা শুরু করে দিই। প্রথমেই সংগঠন। দেখেন সংগঠনটা কি, অনেকেই জানেন, অনেকের কাছে ইজি হবে, আবার অনেকের কাছে কঠিন মনে হতে পারে। সো আমাদের বিষয় হচ্ছে যেন এখান থেকে কোশ্চেন আসলে আমরা অ্যান্সার করতে পারি সেভাবে। এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, সব তো মনে থাকবে না, বাট যতটুকু সম্ভব ততটুকু অ্যাটলিস্ট মাথায় নেওয়ার চেষ্টা করবে। ওকে, সংগঠন। দেখেন সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যা প্রক্রিয়া বা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য একটি একাধিক ব্যক্তি বা সংস্থা একত্রিত হয়ে কাজ করে। সংগঠন সাধারণত বিভিন্ন কাঠামো, নিয়ম ও পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে নেতৃত্বের, এখানে ফ্রন্টের কারণে একটু ইয়ে আসছে, এর মধ্যে নেতৃত্বের কাজের ভাগাভাগি এবং নেতৃত্বের কাজের ভাগাভাগি এবং সমন্বয় থাকে, যাতে সংগঠনের সদস্যরা যৌথভাবে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারে। সংগঠনটা কি বুঝতে পেরেছেন? সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া বা এমন একটা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট লক্ষ্য, প্রত্যেকটা সংগঠনের কিন্তু টার্গেট থাকে, স্পেসিফিক কিন্তু অবজেক্টিভ থাকে, গোলস থাকে। ঠিক আছে, নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য একাধিক ব্যক্তি, একটা সংগঠন তো একজন ব্যক্তি দিয়ে চালানো কিন্তু খুব টাফ। সো একাধিক ব্যক্তি বা সংস্থা, একটা সংগঠনে অন্যান্য সংস্থাও কিন্তু অ্যাড হতে পারে, সংস্থা একত্রিত হয়ে কাজ করে। সংগঠন সাধারণত বিভিন্ন কাঠামো, নিয়ম বা পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। ওকে, সংগঠন যে কি কারণে দরকার সেটা কিন্তু বুঝতেই পারছেন, বিভিন্ন কাজের এখানে নেতৃত্ব দানের ক্ষমতা বিল্ড আপ হয়, কাজের ভাগাভাগি হয়, সবার সাথে কম্বিনেশনটা ভালো থাকে, সমন্বয় থাকে, সংগঠন যাতে যৌথভাবে আর কি কাজ করার লক্ষ্যে, তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। দেখেন ইএন গ্লেডেন এর মতে কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদনের জন্য নিয়োজিত ব্যক্তিবর্গের মধ্যে যে কার্যকরী সম্পর্ক বিদ্যমান তাই হলো সংগঠন। অর্থাৎ কোন একটা প্রতিষ্ঠান, ধরেন একটা স্কুল, তাহলে স্কুলে কিভাবে সংগঠন হতে পারে? হতে পারে টিচারদের মধ্যে, হতে পারে ম্যানেজিং কমিটির মধ্যে, ম্যানেজিং কমিটি একটা সংগঠন, টিচার্স অ্যাসোসিয়েশন একটা সংগঠন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা সংগঠন, স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হতে পারে একটা সংগঠন। সো এইগুলা সংগঠন। এই সংগঠনগুলা কি কারণে হয়? একটা নির্দিষ্ট বা একটা স্পেসিফিক আপনার কাজ ওই সংগঠনের মাধ্যমে সম্পন্ন হয়। সো ওই সংগঠন কি একজন মানুষ থাকে? নো, অনেকগুলা মানুষ ওই সংগঠনে ইনভলভ থাকে, তারা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে, তাদের যে গোলস, এইম এন্ড অবজেক্টিভ যেগুলো থাকে সেটা নিয়ে কাজ করে। এটা হচ্ছে সংগঠন। উইলিয়াম লিওনার্ড
হাফসের মতে সংগঠন হলো একটি ধারাবাহিক ব্যবস্থাপনা যা একে অপরের উপর নির্ভরশীল বা সম্পর্কযুক্ত। এই এক্সামের ক্ষেত্রে এখানে কিন্তু দুটো আমি ডেফিনেশন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করেও লিখতে পারেন, এখান থেকে বুঝে নিজের ভাষায় লিখতে পারেন। আর যদি কোনো রাইটারের সংজ্ঞা দেন সেই ক্ষেত্রে তো অবশ্যই সেটা খুবই ইফেক্টিভ। পরীক্ষার খাতায় যখনই কোনো রাইটারের নাম উল্লেখ করে সংজ্ঞা দিবেন সেটা বেশি ইফেক্টিভ হবে। তাহলে সংগঠনটা কি বুঝতে পেরেছেন? হ্যালো, একটু রেসপন্স করবেন। স্যার যখন জিজ্ঞাসা করবে একটু রেসপন্স করবেন, কেউ আনমিউট করে একটু জিজ্ঞাসা রেসপন্স করবেন, তা না হলে আমার মাঝে মাঝে মনে হয় আবার লাইনটা কেটে গেল কিনা, আমি একাই শুধু বক বক করে যাচ্ছি। ওকে, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সংগঠনটা বুঝতে পেরেছেন। আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে বিভিন্ন সংগঠন রয়েছে। তো এক একটা সংগঠনের পারপাস এক এক রকম, এক একজনের উদ্দেশ্য এক এক রকম, এক একটা অর্গানাইজেশনের টার্গেট এক এক রকম। সো সেই অর্গানাইজেশনের টার্গেট ফিল আপ করার জন্য, সেই অর্গানাইজেশনের টার্গেট ফিল আপ করার জন্য যে কাজকর্ম বা যেগুলো পরিচালনা করতে হয়, এই পরিচালনার জন্য তো একটা কমিটি দরকার। কে কোন পোস্টে থাকবে, কে কিভাবে দায়িত্ব পালন করবে, দায়িত্ব আমরা যদি দায়িত্ব ভাগাভাগি করে নিই, দায়িত্ব ভাগাভাগি করলেও তো এক একজন এক এক সেক্টর পড়ে, তাই না? সো ওই সেক্টর গুলাতে কাজ করার মাধ্যমে তাদের যে অবজেক্টিভ সেটা তারা অ্যাচিভ করতে পারে। সো ওই সেক্টর গুলো কাজ করার জন্য আমাদের দেশে বা বাইরের অনেক দেশে বিভিন্ন কমিটি দেওয়া হয়। সো এই কমিটি গুলো কিন্তু সংগঠনের কমিটি দেওয়া হয়। ঠিক আছে, এখন দেখেন আমরা এতক্ষণ সংগঠনটা জানলাম, এখন প্রশাসনটা আসলে কি। সংগঠন আর প্রশাসনের মধ্যে পার্থক্যটা এখানে বোঝা যাবে। ঠিক আছে, প্রশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ। প্রতিশব্দ কি? অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে প্রশাসন। এটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডমিনিস্ট্রেট থেকে, এডি। এই অ্যাড অর্থ হচ্ছে সেবা করা, মিনিস্ট্রেট অর্থ ব্যবস্থাপনা। একজন প্রশাসক যে ব্যবস্থাপনার মাধ্যমে একটি সংগঠন পরিচালনা করেন তাকেই প্রশাসন বলা হয়। একজন প্রশাসক যে ব্যবস্থাপনার মাধ্যমে একটি সংগঠন পরিচালনা করেন তাকেই প্রশাসন বলা হয়। দেখেন, প্রশাসক বলতে আমরা কি বুঝি? প্রশাসন এই যে সংগঠনের যে লিড দেয়, যারা লিডিং এ যারা থাকে, ধরুন একটা ইউনিভার্সিটির একটা প্রশাসন রয়েছে। সবাই কি প্রশাসনের অন্তর্ভুক্ত থাকে? না, একটা স্পেসিফিক একটা কয়েকজন মানুষ, স্পেসিফিক কয়েকটা ব্যক্তি, তারা নির্দিষ্ট দায়িত্ব পালন করে। অর্থাৎ ওই ইউনিভার্সিটি দিয়ে যদি এক্সাম্পল দিই, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের যারা কাজ করে, অ্যাডমিনিস্ট্রেট করে যারা, তারা তাদের দায়িত্ব পালন করে, ওই ইউনিভার্সিটিটাকে কন্ট্রোল করে। সো ইউনিভার্সিটি হচ্ছে একটা, এখানে যদি ফর এক্সাম্পল আমি বলি ইউনিভার্সিটি একটা সংগঠন, তাহলে এই সংগঠনটাকে পরিচালনা করার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশন দরকার হয়। সেই অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন হচ্ছে ওখানকার একটা অথরিটি। ইউনিভার্সিটির একটা অথরিটি থাকে, সেখানে ধরেন অ্যাডমিনিস্ট্রেশনের ভাইস চ্যান্সেলর থাকে, প্রো ভাইস চ্যান্সেলর থাকে, অনেক সময় রেজিস্ট্রার, ট্রেজারার, হ্যাঁ, কন্ট্রোলার, এরকম অনেকজন মিলে এই প্রশাসনটাকে, ইউনিভার্সিটি প্রশাসন গঠিত হয়। সো আসলে এখানে বুঝতে পেরেছেন সংগঠনটা কি আর প্রশাসনটা কি? এখন এখানে বলা হয়েছে একজন প্রশাসক যে ব্যবস্থাপনার মাধ্যমে একটি সংগঠন পরিচালনা করেন তাকেই প্রশাসন বলে। একজন প্রশাসক বলতে এখানে একজন প্রশাসক মানে এখানে একের অধিক হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যে একজন দিয়ে একটা প্রতিষ্ঠান কন্ট্রোল করবে বিষয়টা এমন না। একটা ইউনিভার্সিটির ভিসি যে সবকিছুর ঊর্ধ্বে, বিষয়টা এমন না। ভিসির সাথেও কিন্তু অনেকে দায়িত্ব পালন করে, তাদের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, সে হচ্ছে হায়ার অথরিটি, ইউনিভার্সিটির টপ ক্লাস। একটা স্কুলের যদি প্রিন্সিপালের কথা বলি বা হেডমাস্টারের কথা বলি, সে তার একটা রেসপন্সিবিলিটি আছে। কিন্তু যদি ম্যানেজিং কমিটি আছে, কিন্তু ম্যানেজিং কমিটিও হেডমাস্টার, কিন্তু ম্যানেজিং কমিটির মধ্যে ইনভলভমেন্ট তার থাকে। সো ম্যানেজিং কমিটি কিন্তু অনেক বড় বড় ডিসিশন নিয়ে থাকে।
সেটা হতে পারে হেডমাস্টার চাচ্ছে একরকম বাট কমিটি বলছে অন্যভাবে। ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন রয়েছে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনে কিন্তু ভিসি ওখানে ওখানে মেম্বার থাকেন। সো ভিসি অনেক সিদ্ধান্ত ইউজিসি থেকে আসে, অনেক সিদ্ধান্ত রিজেন্ট বোর্ড থেকে আসে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটি রিজেন্ট বোর্ড আছে, রিজেন্ট বোর্ডের মেম্বারশিপ, সেখানে টিচার্স প্রতিনিধি থাকে, ভাইস চ্যান্সেলর রিজেন্ট বোর্ডের সভাপতি থাকেন। তো ওখানে স্থানীয় এমপি মন্ত্রী থাকেন ইনভলভমেন্ট। সো অনেক সময় দেখা যায় যে ভিসি যেটা বলছে সেটা অন্যরা মানে ওটা সবার মধ্যে আলোচনা করে যদি সেটা সবাই মানে দ্যাটস ওকে, বাট সামটাইমস এটার ভিন্নতা চলে আসে। সো প্রশাসনটা এরকমই জিনিস। আমি যদি ইউনিভার্সিটিটাকে সংগঠন হিসাবে ধরি, তাহলে প্রশাসন হচ্ছে এখানে ওখানে কিছু কিছু প্রশাসন আছে, যেমন বলছিলাম ইউনিভার্সিটির যে রিজেন্ট বোর্ড, এটা একটা প্রশাসন। ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন, সেটা একটা প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেশনে তো অনেকেই ইনভলভ থাকে, যারা ওই ইউনিভার্সিটিকে টেক কেয়ার করে, দেখাশোনা করে, সেখানে প্রশাসনিক কার্য যে যত কাজকর্ম আছে সেগুলা তারা মেনটেন করে। ঠিক আছে, দেখেন এখানে সংজ্ঞা দিয়েছি দুই তিনটা সংজ্ঞা দিয়েছি, আপনারা যেটা খুশি যেটা সহজ লাগে সেগুলা ব্যবহার করতে পারেন। সহজ কথায় যদি বলি, কোনো উদ্যোগের জন্য সামগ্রিকভাবে নীতি ও লক্ষ্য নির্ধারণ এবং তার রূপায়ণকে প্রশাসন বলে। যে উইলিয়াম জুলস প্রশাসনকে একটি শক্তি বলে অভিহিত করেছেন, তার মতে ব্যবস্থাপনাও আরেকটি শক্তি। উইলিয়াম জুলস কি বলেছেন? প্রশাসন হচ্ছে একটা শক্তি, শক্তি পাওয়ার, যেটাকে আমরা পাওয়ার বলি। ইউনিভার্সিটি প্রশাসন কিন্তু ইউনিভার্সিটিটাকেই কন্ট্রোল করে। একটা স্কুলের ম্যানেজিং কমিটি সেটা স্কুলকে কন্ট্রোল করে, ম্যানেজিং কমিটি। সো এখানে ম্যানেজিং কমিটিটা হচ্ছে প্রশাসন। আর সংগঠনটা কি? যদি টিচারদের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন থেকে থাকে, স্টুডেন্টদের মধ্যে যদি কোনো অ্যাসোসিয়েশন থেকে থাকে, সেটা সংগঠন। ঠিক আছে, হেনরি ফেল বলেন, কি বলেন দেখেন, জনগণের মঙ্গলের জন্য প্রশাসন, প্রশাসনের জন্য জনগণ নয়। বাট আমাদের দেশে অনেক জায়গাতে এটার ব্যতিক্রম হয়, জনগণের মঙ্গলের জন্যই কিন্তু প্রশাসন। প্রশাসন যদি তাদের নিজেদের সুবিধার জন্য কাজ করে থাকে, তাহলে সেটা সেলফিশ টাইপ কাজ হবে, সেটা নিজের স্বার্থের জন্য কাজ হবে। বাট প্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা, মানুষের স্বার্থে কাজ করা। এটা হেনরি ফেল বলেন। এফ এম ম্যাক্স কি বলেছেন? প্রশাসন বলতে মানুষের বিষয়াদিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সুনিরূপিত উপায়ে সম্পদ সমূহকে কাজে লাগানোকেই বোঝানো হয়। প্রশাসন এমন একটি ব্যবস্থা যা মানুষকে নিয়ন্ত্রণ এবং কোনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সরাসরি চেষ্টা করে থাকে। দেখেন আমাদের দেশে যদি প্রশাসনের দিকে তাকাই, দেশের কিছু প্রশাসন রয়েছে, যেমন যদি বিভিন্ন প্রশাসনিক বলি যে বিভিন্ন গোষ্ঠী আছে প্রশাসনিক, যেমন বাংলাদেশ পুলিশ, বিজিবি, আর্মি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, তারাও কিন্তু আমাদের দেশে প্রশাসনিক ভূমিকা পালন করে। তাদের কিন্তু প্রশাসনিক দপ্তর রয়েছে, প্রশাসনিক ভূমিকা পালন করে। তো তাদের এই পুলিশ, বিজিবি, এটা কিন্তু একটা সংগঠন, দেশের স্বার্থে কাজ করে, বাট তাদের প্রশাসনিক অনেক দায়িত্ব রয়েছে। তারা স্পেসিফিক আলাদা আলাদা করে এক একটা সংগঠন, বাট আবার তারা প্রশাসনিক দায়িত্ব পালন করে। তাদের রেসপন্সিবিলিটি কি? দেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, দেশের স্বার্থে কাজ করা, দেশকে বৈদেশিক শক্তি বা শত্রু থেকে রক্ষা করা। এয়ারফোর্স তারা আকাশপথে ওই যে সংগঠনটা, যদি সংগঠনটা বলি, ওটা এয়ারফোর্স, তারা আকাশপথে কাজ করে থাকে। নেভি জানেন যে নৌপথে। বাংলাদেশ আর্মি এটা হচ্ছে আমাদের যেটা ভূমি পথে আর কি, এটা তারা হচ্ছে আমাদের দেশকে রক্ষা করে থাকে বৈদেশিক শক্তি থেকে। এছাড়া পুলিশ, বিজিবি তো সীমান্ত থেকে সীমান্ত রক্ষার্থে কাজ করে। পুলিশ জানেন যে দেশের সামগ্রিক বিষয়, আমাদের দেশের ইন্টারনাল যে এইগুলা রয়েছে সেগুলা বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। তো প্রশাসন এটা, বুঝতে পেরেছেন? একটা কোন নির্দিষ্ট কিছু নীতি বা লক্ষ্য নির্ধারণের জন্য
সেটা তার যে রূপায়ণ বলতে রূপায়ণকে প্রশাসন বলা হয়। যে উইলিয়াম জুলস, হেনরি ফেল, এফ.এম. ম্যাক্স, তাদের এই সংজ্ঞাগুলো আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। এখানে আমাদের 1 থেকে 2 মার্কের কোশ্চেন হবে, এর বেশি কোশ্চেন হওয়ার কথা না। দেখেন, এখন আমরা আসি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রয়োজনীয়তা। শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রয়োজনীয়তা, এটা কিন্তু এগুলা সিলেবাসে রয়েছে। ব্রড কোশ্চেন টাইপের হলে তখন এগুলা বেশি হয়, বাট এটা 5 মার্কের একটা কোশ্চেনের বেশি হতে পারে না। যেহেতু 100 মার্কের অনেক একটা লম্বা সিলেবাস, তো এখানে যদি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রয়োজনীয়তা কি আলোচনা করুন এরকম দিলে 5 মার্কের একটা কোশ্চেন দিতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনগুলো শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে সহায়তা করে থাকে। এখানে কিছু মূল কারণ তুলে ধরা হলো। দেখেন, ব্যাপার হচ্ছে সংগঠনের প্রয়োজনীয়তা যেমন আছে, আবার সেই সংগঠন যদি ঠিকভাবে কাজ না করে থাকে তাহলে সেটার প্রয়োজন মানুষ বোধ করে না। বুঝতে পেরেছেন? সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য যে কোনো ধরনের সংগঠন হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠানে এই টাইপের সংগঠন হোক, ঠিক আছে? যে কোনো ধরনের সংগঠন যদি মানুষের স্বার্থে কাজ করে তাহলে সেই সংগঠনের যেটা দেশের উন্নয়নে কাজ করবে তাদের দরকার আছে, তাদের প্রয়োজন অপরিসীম। বাট যদি তারা নিজেদের সাথে কাজ করে তাদের প্রয়োজন বোধ করে না কেউ। নেতৃত্বের উন্নয়ন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারে। নেতৃত্বের গুণাবলী এর আগে আমরা অনেকগুলো সাবজেক্ট এটা পেয়েছি, লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ হয়। যখনই কোনো সংগঠন হবে সেটা নেতৃত্ব কেউ না কেউ দিবে। ইভেন অনেক মানুষ, একাধিক মানুষ এটার নেতৃত্ব দিয়ে থাকে, বিভিন্ন পোস্টে তারা দায়িত্ব পালন করে থাকে। সো প্রতি বছর যদি এই একটা আমি ধরে নিলাম একটা প্রতিষ্ঠানে একটা সংগঠন রয়েছে যে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ফর এক্সাম্পল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে যদি কেউ প্রেসিডেন্ট থাকে, কেউ সেক্রেটারি থাকে, বা কেউ ভাইস প্রেসিডেন্ট থাকে, কেউ ক্যাশিয়ার, এই টাইপের বিভিন্ন টাইপের কাজ, প্রশাসন সম্পাদক, বিভিন্ন কমিটিতে যে পদগুলো থাকে আর কি, এরকম থাকে। সো তারা এরকম পদ থাকা মানে কি, তারা তাদের কাজকে দায়িত্বটাকে ভাগ করে নিচ্ছে, কে কোন সেক্টরে কাজ করবে। এরপরে কিছু সদস্য থাকবে সেখানে, মেম্বার। সো তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে তাদের সংগঠনটাকে আগাবে। এখন যদি এমনটা হয় প্রতি বছর নতুন নতুন করে কমিটিতে আসবে, যে গত বছর ছিল সে এবছর থাকতে পারবে না, তাহলে কি হবে, ওই প্রতিষ্ঠানে প্রত্যেক বছর যদি একটা কমিটিতে 20 জন মানুষ থাকে, প্রত্যেক বছরে 20 জন করে স্টুডেন্ট লিডারশিপের দায়িত্ব পাচ্ছে। সো আস্তে আস্তে সকলের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা বিল্ড আপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো লিডারশিপের উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতা। স্যার একটা কথা ছিল, জি জি প্লিজ। স্যার এই যে লিডারশিপের যে একটা প্রক্রিয়া, যেমন একের পরে এক, এইটা তো স্যার খুব কম হয়। যারা নেতৃত্বে যায় তারাই সারা জীবন থাকতে চায়, আর এটা বাংলাদেশের জন্য হয়তো খুবই খারাপ একটা আচ্ছা দিক। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখেন, যখনই এইগুলার কিন্তু মূল নীতি যদি ঠিক করা হয়, অনেকটা জাস্ট লাইক আওয়ার কনস্টিটিউশন, সংবিধানের মতো। যখন একটা প্রতিষ্ঠান রান করবে, একটা সংগঠন রান করবে, যদি আগে থেকেই মূলনীতি ফিক্সড করা থাকে তাহলে সেই অনুযায়ী চলতে হবে। যেমন আমি এই জন্যই কিন্তু বলেছি সংগঠন যেমনটা প্রয়োজন, আবার এটার প্রয়োজন বোধ করি না কখন আমরা, যখন এটা অ্যাবিউজ হয়। আমি আমার ক্ষমতা বলে, আমি আমার নেতৃত্ব লিডারশিপ টিকিয়ে রাখার জন্য আমার ক্ষমতা প্রয়োগ করছি, সংগঠনটা নিজের মতো করে রাখছি, তাহলে এই সংগঠন দরকার, সাধারণ মানুষের উপকার করবে না কখনো। এই জন্য এই টাইপের সংগঠন দরকার নাই। তো যদি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যেটা বললেন যে নেতৃত্বে যারাই থাকে তারাই বারবার থাকে, সো আমরা কোন একটা সংগঠন করি আর সে তার মূলনীতি যদি আমরা এরকম ভাবে ঠিক করি যে প্রত্যেক বছরে নতুন নতুন কমিটি হয়, নতুন কমিটিতে নতুনরা সুযোগ পাবে, ঠিক আছে, নতুনরা সুযোগ পাবে, বা একজন পরপর 2 বারের বেশি কমিটিতে থাকতে পারবে না।
মানে বিভিন্ন ওয়েতে কিন্তু কনস্টিটিউশন গুলা ফিক্স করা যেতে পারে, মূলনীতি গুলা ফিক্স করা যেতে পারে। তাহলে যেটা হবে, তাহলে দেখবেন সবাই লিডারশিপ পাবে। একজন সর্বোচ্চ 2 টার্ম হলো, তার বেশি থাকতে পারবে না। তারপরে সে দায়িত্ব পালন করবে কি অ্যাজ এ মেম্বার হিসাবে। তাহলে অ্যাজ এ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করা মানেই যে সে আগের ধরেন প্রেসিডেন্ট ছিল বা সেক্রেটারি ছিল, সে এখন মেম্বার, প্রেস্টিজিয়াস ইস্যু, এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে সংগঠনগুলা ভালোভাবে রান করতে পারবে না। সংগঠনটা, যে কোনো সংগঠন রান করতে হলে নিজের চিন্তাটা বাদ দিতে হবে, একদম নিজের, আমার নিজের কিছুই নেই এরকম চিন্তা করতে হবে। আমি এখান থেকে আমি কিছুই পাবো না, আমি বরং মানুষকে দিয়ে যাব, এরকম যদি মন মানসিকতা থেকে থাকে তাইলে সম্ভব ভালো কিছু করা। ঠিক আছে, আমাদের দেশে হয় আমরা ক্ষমতার অপব্যবহার করি, আমরা যে যখন সুযোগ পাই সে তখন সেটা অ্যাবিউজ করে থাকি। সো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। ঠিক আছে, যোগাযোগের সহযোগিতা, সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে পারে এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা অনেক ইসে থাকে যে টিচার্স প্রতিনিধি থাকে, বিভিন্ন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে টিচারদেরকে তারা আহ্বায়ক হিসাবে নিয়ে থাকে, যাতে করে উপদেষ্টা হিসাবে নিয়ে থাকে, যাতে করে তাদের কাছ থেকে ভালো পরামর্শ পায়। শুধু যে স্টুডেন্টরাই খুব ভালো পরামর্শ দিবে বিষয়টা এমন না, টিচারদেরও হেল্প নিয়ে তাহলে সংগঠন রান করা যায়। আর এখানে যেটা হয়, পারস্পরিক সম্পর্কটাও বাড়ে, সবাই সবার সহযোগিতা করতে পারে। কোনো একটা কারোর ব্লাড দরকার, যেমনটা আমাদের বিভিন্ন এলাকায় রয়েছে ব্লাড ফাউন্ডেশন থাকে, কারোর রক্ত দরকার হলে ওই সংগঠনে জানালে তারা কিন্তু ব্লাডের ব্যবস্থা করে দেয়। কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো হেল্প লাগবে, কেউ অসহায় মানুষের সাহায্য লাগবে, এলাকার রাস্তাঘাট ঠিক করা দরকার, স্টুডেন্টরা আগে আসতে পারে। তো বিভিন্ন মাধ্যমে কিন্তু সংগঠন রান করা যায়। পারস্পরিক সম্পর্ক, সংগঠন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটায়, যা পরবর্তীতে ব্যক্তিগত পেশাগত জীবনে সহায়ক হতে পারে। সংগঠন থাকলে, রান করলে এই সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক ঘটায়। আবার এটার বিপরীত হয়, যেমনটা আমরা যখনই সেলফিশ হয়ে যাই, যে সে কেন পোস্ট পেয়েছে, সে কেন সভাপতি, আমি কেন সভাপতি না, যখনই এই পারস্পরিক কলহ বা হিংসা চলে আসে, তখন কিন্তু সংগঠনের মধ্যে ফাটল ধরা শুরু করে। সো আগেই বলেছি, যদি অর্গানাইজ ওয়েতে সংগঠন, যে কোনো টাইপের সংগঠন চালাতে হয়, মূলনীতিগুলো এমন ভাবে ফিক্সড করতে হবে যাতে করে কোনো ব্যক্তিরই ওই সংগঠনে যারা ইনভলভ থাকবে তাদের কোনো কিছু পাওয়ার আশা করলে হবে না। সব সময় চিন্তা করতে হবে সেবামূলক কাজ, যে আমি এটা সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কাজ করছি, এটা আমার নিজের কল্যাণে কাজ করছি না, আমি কাজ করছি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে। আশা করি বুঝতে পেরেছেন। আত্মবিশ্বাস বৃদ্ধি, সংগঠনের মাধ্যমে বিভিন্ন দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। যখন তারা, স্টুডেন্টরা যখন বিভিন্ন সেক্টরে কাজ করে, এক একজনের রেসপন্সিবিলিটি এক এক রকম, যার যার জায়গা থেকে যার যার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করে, কেউ যদি ভালোভাবে কাজগুলো বিল্ড আপ করতে পারে, তখন কিন্তু তারা কি করে, সেলফ কনফিডেন্সটা তাদের মধ্যে বেড়ে যায়। বৈচিত্র্যের উপলব্ধি, বৈচিত্র্যের উপলব্ধি কিভাবে হয়, বিভিন্ন ধরনের শিক্ষার্থী সংগঠনে অংশগ্রহণ করে, যা তাদের বৈচিত্র্য ও সহনশীলতার শিক্ষা দেয়। যেমন দেখেন, প্রত্যেক একটা সংগঠনে যতগুলা মানুষ থাকে, কমিটি থেকে শুরু করে যতগুলা মেম্বার যারাই থাকে, তারা সবাই কি একরকম? বিভিন্ন শ্রেণীর হতে পারে, বিভিন্ন গোষ্ঠীর হতে পারে, বিভিন্ন ধর্মের হতে পারে। ঠিক আছে, সো তাদের মধ্যে এই ব্যাপারগুলা তারা অভ্যস্ত হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় রান করার পরে তারা সবার সাথে কমিউনিকেশন হয় ভালোভাবে, ভালো সম্পর্কের মাধ্যমে একজন আরেকজনের সম্পর্কে জানতে পারে। একটা মুসলিম সম্প্রদায় অন্য হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ সম্প্রদায় সম্পর্কে ভালোভাবে জানতে পারে, তাদের মধ্যে ভালো গুড রিলেশনশিপ হয়, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়াতে পারে। ঠিক আছে, সমাজসেবা ও দায়িত্ববোধ, এই যেটা বলছিলাম, বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের প্রতি দায়িত্ববোধ শেখে। ঠিক আছে, যখনই তারা বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কাজ করে, তখন তাদের মধ্যে দায়িত্ববোধ চলে আসে, যে কোনো এলাকায় সমস্যা, এটা আমার প্রতিষ্ঠানের আমার এক বন্ধুর এলাকা, আমরা চাইলে আমাদের এই সংগঠনটার মাধ্যমে ওই এলাকার
এই সমস্যাটা আমরা চাইলে সমাধান করতে পারি। তো এরকম ভাবে কিন্তু সমাজসেবামূলক কাজ করা যায়। চাকরির প্রস্তুতি, সংগঠনের কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত দক্ষতা উন্নত করতে পারে, যা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সহায়ক হয়। যখনই কোনো একটা প্রতিষ্ঠান রান করা শুরু করবে, সেখানে যখনই মানুষ দায়িত্ব পালন করা শুরু করবে, তখন কি হয়ে যাবে, সেই ব্যক্তিটা তার পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু হতে থাকবে। সে যে পোস্টেই থাকুক না কেন, যে মেম্বার হিসাবে কাজ করুক না কেন, যখনই কোনো সংগঠনের কাজ করা হয় তখন সে কি করে, সেলফ কনফিডেন্ট হয়। সে নিজের মানে পার্সোনাল কোয়ালিটিস গুলা বিল্ড আপ হয়, অন্যদেরকে দেখে শিখে। তো যাতে করে সে পরবর্তীতে প্রফেশনাল লাইফে সে এটার কিন্তু সুফল পেতে থাকে। এই কারণগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের গুরুত্ব অপরিসীম। এখন শিক্ষা প্রতিষ্ঠানে আমি বলবো না যে এন্টি টিচার্স কোনো সংগঠন হোক, যেমনটা অনেক জায়গাতে হয়ে থাকে যে টিচারদের এগেনস্টে যে শিক্ষার্থীরা আন্দোলন বিভিন্ন ইটি করে। হ্যাঁ, কোনগুলা করা যেতে পারে, যৌক্তিক যেগুলা। বাট অনেক সময় অনেক সংগঠন সুবিধা নেওয়ার জন্য অনেক টাইপের কাজ করে থাকে, যেটা টিচারদেরকে তারা অবহেলা করে, টিচারদেরকে ইভেন অনেক জায়গাতে মারধর পর্যন্ত করে, যেটা আসলে নিন্দনীয়। সুতরাং এইগুলা চিন্তা করে কাজ করতে হবে। যেটা যৌক্তিক সেটা তাদের সাথে কথা বলতে হবে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আর যখনই তারা অবশ্যই একটা ভালো সংগঠনের সাথে কাজ করবে, টিচাররাও তাদেরকে হেল্প করবে। তারাও যখন বুঝবে যে না, এটা আমাদের ছাত্ররা এটা সবার জন্যই করছে, কেউ নিজের স্বার্থ হাসিল করার জন্য করছে না, তখন দেখবেন যে অটোমেটিক্যালি সংগঠনগুলো ভালোভাবে রান করবে। যখন টিচারদের কোনো রিলেটিভ, টিচারদের কারোর যদি ব্লাড প্রয়োজন হয়, স্টুডেন্টরা আগে আসবে, স্টুডেন্টদের যদি কারোর প্রয়োজন হয়, টিচাররা আগে আসবে। তাহলে কি কমিউনিকেশন গ্যাপ থাকবে না, টিচার এন্ড স্টুডেন্ট যে বন্ডিং এটা থাকবে। তবে সংগঠনের উদ্দেশ্য হাসিল করার জন্য নিজের পার্সোনাল কোনো কিছু নিয়ে এই সংগঠনের মধ্যে নিয়ে আসা উচিত নয়। দেখেন, সংগঠনের মূল নীতি বা প্রধান যে নীতিমালা, হ্যাঁ, এইগুলা কেমন হয় খেয়াল করেন। সংগঠনের মূল নীতি বা প্রধান নীতিমালা হলো সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা ও লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠিত নিয়ম, আদর্শ ও প্রক্রিয়া সমূহ। সংগঠনের মূল নীতিগুলো সাধারণত নিম্নলিখিত দিকগুলোকে অন্তর্ভুক্ত করে। এখানে যতগুলো পয়েন্ট দিয়েছি এর বাইরেও অনেক পয়েন্ট রয়েছে, চাইলে অ্যাড করতে পারেন। উদ্দেশ্য ও লক্ষ্য, একটা সংগঠনের মূল নীতির মধ্যে কিন্তু উদ্দেশ্য ও লক্ষ্য অবশ্যই জরুরি। সংগঠনের প্রধান লক্ষ্য কি এবং উদ্দেশ্যগুলো কি স্পষ্টভাবে নির্ধারিত করতে হবে, যাতে করে কোনোভাবে এটা কনভার্ট হয়ে অন্যদিকে না চলে যায়। যে আমার অলওয়েজ মনে রাখতে হবে যে আমার লক্ষ্য এটা, অলওয়েজ মনে রাখতে হবে আমার উদ্দেশ্য এটা, এটার বাইরে কোনো ব্যক্তি উদ্দেশ্য যেন অ্যাড না হয়। এটি সংগঠনের কার্যক্রম এবং সদস্যদের কর্মপ্রবাহ নির্ধারণে সহায়তা করে। যেমন দেখেন, একটা সংগঠন রান করলে উদ্দেশ্য ঝাপসা, লক্ষ্য ঝাপসা, মানে স্পষ্ট না, তখন কি হবে, সবাই কি সংগঠনে আসবে? নিশ্চয়ই না। যখন কোনো স্পেসিফিক উদ্দেশ্য থাকবে, স্পেসিফিক লক্ষ্য থাকবে, আর সেটা সবার কাছে ক্লিয়ার থাকবে, তখন মানুষ ডিসিশন নিতে সুবিধা হবে যে আমাকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করা উচিত কি না। ঠিক আছে, মানুষের সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। দেখেন, গঠন ও কাঠামো, সংগঠনের একটি স্পষ্ট গঠন বা কাঠামো থাকা প্রয়োজন, এটি সদস্যদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। যেটা বলছিলাম, গঠন ও কাঠামো হচ্ছে কমিটি, যেটা সংগঠনের যে সাংগঠনিক যে কমিটি থাকে, কমিটির যে রেসপন্সিবিলিটি, কমিটি থাকা উচিত। কমিটি না থাকলে সবাই সদস্য, তাহলে কে টাকা রাখবে? সংগঠনের যে টাকা ফিনান্স, তাহলে যার কাছে টাকা রাখতে দিব সে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছে, তাহলে সে কমিটিতে একটা পদ পাবে ক্যাশিয়ার। একজন বাইরের একটা প্রতিষ্ঠানের সাথে কমিউনিকেট করতে হবে, সব স্টুডেন্টরা যে কি কমিউনিকেট করবে? সবাই কি, যতগুলো সদস্য আছে সবাই কি কমিউনিকেট করবে? টিচারদের সাথে কথা বলতে হবে, সবাই কি যে কথা বলবে? না, এটা তো প্রয়োজন নাই। কমিটি থাকবে, সেখানে রেসপন্সিবল কেউ থাকবে, প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবে, ঠিক আছে, সভাপতি সেক্রেটারি বা অন্য দায়িত্ব যারা উপদেষ্টা থাকবে, তারা যে কথা বলবে। সবাইকে তো যাওয়ার দরকার নাই, সবাইকে লিডিং এ যাওয়ার দরকার নেই। নেতৃত্ব ও নেতৃত্বের বিকাশ, নেতৃত্বের গুণাবলী,
বিকাশ এবং সদস্যদের মধ্যে নেতৃত্বের ভূমিকা সঠিকভাবে বন্টন করার নীতিমালা নির্ধারণ। যেমন একজন টাকা সে নিজে ভালো সেভিং করতে পারে না, বা একজনের কাছে মনে হয় না যে সে ভালোভাবে টাকা জমায় রাখতে পারবে, বা তার সেই ইটা নাই, তাকে আমি ক্যাশিয়ার বানায় দিলাম, সে নিজে সেফলি রাখতে পারবে না বা তার কাছে সেফ না। তো সেটা যার কাছে সেফ তাকে সেই দায়িত্ব দিতে হবে। যার কমিউনিকেশন স্কিল ভালো তাকে সেই টাইপের দায়িত্ব দিতে হবে। যে যে অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, অন্য সংগঠনের সাথে ভালোভাবে ডিল করতে পারে, টিচারদের সাথে ডিল করতে পারবে ভালো, তাকে সেই রকম পোস্টে রাখতে হবে। সো পোস্টগুলা নির্ধারণ করতে হবে ওই ব্যক্তিগুলার প্রোফাইল জানার পরে, যাকে আমি যে দায়িত্ব দিচ্ছি সে আদৌ ওই দায়িত্বের জন্য পারফেক্ট কিনা সেটা যাচাই বাছাই করতে হবে। অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া, সংগঠনের সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। দেখেন একটা প্রতিষ্ঠানে যদি কোনো একটা মানে ওয়েলফেয়ার রিলেটেড সংগঠন থাকে, দেখবেন এইসব ওয়েলফেয়ার মূলক কাজকর্মে সবাই ঢালাওভাবে সবাই পার্টিসিপেট করে, এটার এগেনস্টে কেউই যাবে না। বাট যখনই এটার উদ্দেশ্য লক্ষ্য অন্যভাবে কনভার্ট হয়ে যাবে বা লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে না, পার্সোনাল মানে পার্সোনাল ইসের জন্য মানুষ কাজ করবে, পার্সোনাল যেটা বলি নিজের সুবিধাতে, নিজের ফ্যাসিলিটি নেওয়ার জন্য, তখন দেখবেন সংগঠনে সবাই ইনভলভ হবে না। বাট যেটা সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড কাজ হবে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, সেখানে সবাই ইনভলভ থাকবে। নিরপেক্ষতা এবং ন্যায্যতা, সকল সদস্যের প্রতি সমান আচরণ করা এবং ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। এখন একজন সদস্য সে একটা সিদ্ধান্ত দিয়েছে, তার মানে যে ও সদস্য, ওর কথা নিতে হবে না, আমি প্রেসিডেন্ট, আমি যেটা বলবো সেটা, সে সেক্রেটারি আর প্রেসিডেন্ট দুজন মিলে শুধু আলোচনা করবে, বিষয়টা এমন না। সকলের মধ্যে আলোচনা, ওপেন প্ল্যাটফর্ম থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে, সব সিদ্ধান্ত মাঠ থেকে হবে, অর্থাৎ সকলের সামনে। আমি 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 বড় পোস্টে আছি, আমি আমার সুবিধা মতো একটা দায়িত্ব নিলাম, একটা সিদ্ধান্ত নিলাম আর এটা বাস্তবায়ন করার চিন্তা করলাম, দ্যাট মিনস আমি কি আমার পার্সোনাল এটা কাজ করছি, আমার নিজের ক্ষোভ বা নিজেকে হাইলাইট করার জন্য বা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করছি, এটা করা যাবে না। অলওয়েজ নিরপেক্ষতা থাকতে হবে, ন্যায্যতা থাকতে হবে। যোগাযোগ ও সমন্বয়, সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সমন্বয় নীতিমালা নির্ধারণ করা, যাতে সংগঠনের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হয়। যেমন যোগাযোগ সমন্বয় তো ডেফিনেটলি থাকবে, প্রত্যেক সপ্তাহে হতে পারে বা 15 দিন পর পর হতে পারে, 1 মাস পর পর হতে পারে, একটা করে মিটিং এর আয়োজন করা। সেই প্রিভিয়াস কি কি সমস্যা ছিল, এই কয়েকদিনে কাজ করতে কোনো অসুবিধা হয়েছে কিনা, সামনে কি প্ল্যান আছে সেটা, সামনে কি ইভেন্ট আছে সেটা নিয়ে কাজ করা, ঠিক আছে, এগুলা নিয়ে করতে হবে। আর্থিক ব্যবস্থাপনা, সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনা করার নীতিমালা নির্ধারণ করা, যেমন টাকা প্রেসিডেন্ট সেক্রেটারি বা অন্য যারা থাকবে তাদের ইচ্ছা মতো খরচ করবে, বিষয়টা এমন না। সবাই যাচাই বাছাই করে সুন্দরভাবে ফেয়ার ওয়েতে কাজ করবে, সুস্থভাবে, ঠিক আছে। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, অনেক সময় দেখা যেতে পারে যারা সদস্য থাকবে তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালা বা প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। সমাজসেবা ও নৈতিক দায়িত্ব, সংগঠনের সমাজসেবামূলক কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা এবং সদস্যদের মধ্যে নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করা, যে কোনটা আমাদের করা উচিত, কোনগুলো করা উচিত না, সমাজের উন্নয়নের জন্য কি করা যেতে পারে, সেগুলা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, বিভিন্ন দায়িত্ব নিয়ে নেওয়া, ঠিক আছে। এগুলা হচ্ছে সংগঠনের মূলনীতি, এরকমটা। সো এখানে তো জাস্ট পয়েন্ট আকারে দিয়েছি, এইগুলা ফিক্সড থাকে, এটা জাস্ট পয়েন্ট। উদ্দেশ্য কি, লক্ষ্য কি, ওখানে যখন একটা সংগঠনের নীতিমালা, যেটা আমাদেরকে, আমরা যদি সহজ ভাষায় বলি, রুলস এন্ড রেগুলেশন, বা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য বাইলজ যে এই সিস্টেমে খেলা হবে, এই করা যাবে, এটা করা যাবে না, সবাই এতজন প্লেয়ার খেলবে, এতজন সাবস্টিটিউট থাকবে, যেমনটা নীতিমালা একটা থাকে না বাইলজ, ওরকমটা একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। দেখেন এই সংগঠনগুলো যখনই থাকবে, একটা প্রতিষ্ঠানে, আমি ধরে নিলাম একটা প্রতিষ্ঠানে একটা অ্যানুয়াল স্পোর্টস হবে, তাহলে এই সংগঠনে যদি আমরা কিছু দায়িত্ব দিই যে তোমরা ডিসিপ্লিনের কাজ করবে, তোমাদের থেকে 10 জন বা 20 জন, তোমাদের থেকে 10 জন বা 20 জন ক্লিনলিনেস এর কাজ করবে, তারা
তোমাদের থেকে কিছু মানুষ যে গেস্টদের আপ্যায়নের জন্য কিছু মানুষ কাজ করবে, তখন কি করবে, যখনই তাদেরকে বলা হবে তখন তারা উৎসাহী হয়ে বিভিন্ন মানে ডেভেলপমেন্ট রিলেটেড কাজে তারা ইনভলভ হবে। এটা হতে পারে অ্যানুয়াল স্পোর্টস, হতে পারে ইন্টার হাউস স্পোর্টস, হতে পারে কালচারাল প্রোগ্রাম, অথবা যে কোনো সায়েন্স ফেয়ার বা অন্যান্য ফেয়ার হতে পারে। ঠিক আছে, এই টাইপের ইস্যু কিন্তু এই সংগঠনগুলোকেও কাজে লাগানো যেতে পারে। তো আমরা সংগঠনের মূলনীতি দেখেছি, জানার চেষ্টা করেছি। এখন প্রশাসনের মূলনীতি একটু খেয়াল করেন। প্রশাসনের মূলনীতিগুলো প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসনের প্রধান নীতিগুলো নিম্নরূপ। সুশাসন, প্রশাসনের মূল উদ্দেশ্য হলো সুশাসন নিশ্চিত করা, সকলের ক্ষেত্রে কিন্তু সমান থাকবে, কারোর জন্য বেশি, কারোর জন্য কম, কারোর জন্য সুবিধা বেশি, কারোর জন্য সুবিধা কম, এরকম করা যাবে না। এর মধ্যে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সবার প্রতি সমান আচরণ অন্তর্ভুক্ত থাকে। আইনের শাসন, আইনের শাসনটা কি? আইনের শাসন প্রতিষ্ঠা ও তা কঠোরভাবে প্রয়োগ করা প্রশাসনের অন্যতম প্রধান নীতি। এটি রাষ্ট্র ও সমাজের সকল স্তরে সুশৃঙ্খলতা ও নিরাপত্তা নিশ্চিত করে। দেখেন, আমি এলাকার চেয়ারম্যান বা মেম্বার বা এলাকার মোড়ল, আমি একজন চোরের বিচার করছি, সেই চোরের জন্য তাকে হাত পা বেঁধে রাখছি, তাকে ক্লাবে নিয়ে মারটার দিলাম ব্যাপক আকারে, আমার ভাই চুরি করছে, পরে সে ধরা পড়ছে, আমি তাকে ছেড়ে দিলাম গোপনে গোপনে, কিছুই বললাম। এটা কি স্যার সুশাসন একটু হলো? কথা ছিল। জি জি। স্যার এই যে প্রশ্নগুলো, এগুলো বড় প্রশ্ন আকারে, মানে যে 5 মার্কের আসে, ওই আকারে মুখস্থ করবো না শুধু পয়েন্ট গুলো মুখস্থ করবো না বিস্তারিত? স্যার একটু যদি বলতেন। আচ্ছা, আমি বলি। যদি ধরেন প্রশ্ন আসে যে সংগঠন কাকে বলে, এটা তো 1 মার্কের বেশি হতে পারে না। ঠিক আছে, অনেক সময় দেখা যেতে পারে সংগঠন ও প্রশাসন কাকে বলে, 2 মার্ক দিতে পারে। অনেক সময় দিতে পারে যে সংগঠনের মূল নীতিগুলো লিখুন বা প্রশাসনের মূল নীতিগুলো লিখুন। যখনই এরকম দিবে, এগুলো সাধারণত 5 মার্কের কোশ্চেন দিতে পারে। তো তখন আপনারা যেটা করবেন, পয়েন্টগুলো মুখস্থ করবেন। এখন যদি এটা 2 মার্কের হয়, শুধু পয়েন্টটা লিখে দিলেন। যদি 5 মার্কের হয়, পয়েন্টের সাথে 1 লাইন 2 লাইন লিখে দিলেন। আমি কি বুঝাতে জি পেরেছি? স্যার, জি স্যার। যখনই দেখেন সবাই এডুকেটেড, আপনারা সবাই ওয়েল এডুকেটেড, সো আমি মনে করি যেটা মানে পয়েন্টগুলা যদি আপনার মনে থাকে, ভেতরে আপনারা 2-5 লাইন লেখার আপনাদের সবারই অ্যাবিলিটি রয়েছে, তাই না? সো জি আপনারা স্যার। তো এটার জন্য অনেক লম্বা সময় ধরে পড়ার সুযোগ আপনারা পান না, সবাই ব্যস্ততার মধ্যে থাকেন। সো পয়েন্টগুলা মনে থাকলে কিছু না কিছু লেখা যায়। কিন্তু যদি আমার পয়েন্টই মনে না থাকে, তাইলে আমার কিন্তু লেখা সম্ভব না। তখন দেখা যাবে ঢালাও ভাবে একটা প্যারাগ্রাফের মতো লিখতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, যখনই পয়েন্ট লিখবেন, সেই কোশ্চেনে পয়েন্ট লিখলে মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পেরেছেন? সো আমার সাজেশন হচ্ছে এরকম। এখন আপনারা আপনাদের মতো করে, নিজেদের মতো করে যেভাবে সুবিধা সেভাবেই করতে পারেন। সবগুলা তো পড়বেনই, সবগুলা পড়বেন। এখান থেকে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলা একটু ভালোভাবে নজর দিবেন। ঠিক আছে? আর এমন তো না যে একদিনে 2-3টা পরীক্ষা হবে। রুটিন পেলে নিশ্চয়ই গ্যাপ থাকবে। তখন আপনারা অনেক পাবেন। অনেকে হয় না যে ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষার আগের রাত্রে পড়েই পরীক্ষা দেয়। অনেকটা আপনারা অনেকেই হয়তো এরকমও, তাই না? তো আমি পয়েন্ট দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি কেন এটা রচনার মতো দিইনি, কেন ঢালাও ভাবে লিখে দিইনি, কারণ ওরকম ভাবে লিখে দিলে আপনাদের পড়তে মজা লাগবে। বাট আমি সব দেখবেন প্রত্যেকটা সাবজেক্টে পয়েন্ট আকারে দিয়েছি। কারণ কি? যাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হয়, পড়তে সহজ হয়। বুঝাতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আইনের শাসন বলছি। স্যার জি জি। কেউ স্যার পরীক্ষাটা কি শুক্র শনিবার হবে নাকি আহ, মানে টানা হবে, সপ্তাহে 2-3টা এরকমের হবে নাকি শুক্র শনিবারে হবে? আচ্ছা, এটা রুটিনটা দেখলে বোঝা যাবে, এটা শুক্র শনিবার হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন দেখা যাক আপনাদের রুটিনটা কেমন আসে। হুম। এই পরীক্ষাগুলো তো নরমালি হচ্ছে
আপনার বিপিএড এক্সামের পরে হয়, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামের পরে হয়। আর এটা এমন ভাবে হয় যাতে করে আপনাদের ক্লাস না হয়। তো দেখা যাক কি হয়, 6টা পরীক্ষা কেমন ভাবে তারা রুটিন করে, বা ওই অথরিটি বলতে পারবে, বা আগের যদি কারোর কাছে এই রুটিন থেকে থাকে, আগের রুটিন দেখলে বোঝা যাবে। দেখি কথা বলে আগের কোনো রুটিন ব্যবস্থা করা যায় কিনা, তাহলে দেখে জানাতে পারবো। ঠিক আছে, দেখেন, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা। যখনই কোনো একটা কাজে আমি দায়িত্বে আছি, বাট আমার কোনো জবাবদিহিতা নাই, তখন কি হবে? আমি রিল্যাক্সে কাজ করব, আমার কোনো জবাবদিহিতা নাই। আমি 10,000 টাকার একটা বাজেট নিয়েছি, আমি 5,000 টাকা খরচ করেছি, 5,000 টাকা আমার পকেটে ঢুকিয়েছি। তাহলে এটা কি দায়িত্বশীলতা হলো? নিশ্চয়ই না। কিন্তু আমার যদি জবাবদিহিতা থাকে যে আমি কি কি কিনেছি, আমার এটার মেমো সাবমিট করতে হবে আমার অফিসিয়ালি, তাহলে তখন হবে কি, এটা জবাবদিহিতা থাকবে। বা আমি 10 টাকার জিনিস 50 টাকায় কিনেছি, কেন কিনেছি, এটা জবাবদিহিতা যেন থাকে। প্রত্যেকটা সংগঠন এরকম থাকে। স্যার জবাবদিহিতা থাকলে তাহলে কাজটা প্রপারলি হয় এবং এক্স্যাক্টলি, জবাবদিহিতা যখন থাকবে না, তখন আমরা কি অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি। মানুষ তো, মানে মানুষ ভুল করে। তো আমাদের তো শয়তানের প্ররোচনায় পড়ে আমরা অনেক সময় কনভার্ট হয়ে যেতে পারি। তো যখনই জবাবদিহিতা থাকবে, তাইলে আমার দায়িত্বশীলতাও কিন্তু তখন ভালোভাবে কাজ করবে। স্বচ্ছতা, অনেক সময় দেখেন আমাদের, এটা কেন আমাদের প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, শুধু ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যাবে স্কুলের স্পোর্টস ইকুইপমেন্ট, অন্য কাজের জন্য অনেক বাজেট পায়। ফিজিক্যাল এডুকেশন টিচাররা 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার মালামাল কিনে। অনেকে স্পোর্টস এর জন্য জার্সি প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ইসের জন্য কিনে। তো আমি যদি আমি এর দায়িত্ব পাই, আর আমি যদি সেটার অ্যাবিউজ করি, হয়তো সংগঠন বুঝতে পারলো না, আমার প্রতিষ্ঠান বুঝতে পারলো না, বাট আমি তো উপরওয়ালার কাছে দায়ী থেকে যাবো, রাইট? সো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের ওইসব করা উচিত না, যেটা আমার প্রফেশনাল ক্যারিয়ারকে হুমকির মুখে নিয়ে যায়, বা আমার পার্সোনালিটিকে মানে রিডিউস করে দেয়, পার্সোনালিটিকে ধ্বংসের দিকে নিয়ে আসে। ওই রকম কিছু আমাদের করা উচিত না। স্বচ্ছতা, এমন ভাবে কাজ করতে হবে যেন স্বচ্ছতা থাকে। স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে হবে, যাতে করে মানে কেউ মাথায় না নিয়ে আসতে পারে যে এটা এরকম কেন হলো। যেন সবাই ক্লিয়ার থাকে যে আমরা এই কাজটা করছি, এই কারণে এটা করছি। তাইলে আর কারোর মধ্যে প্রশ্ন থাকবে না। ওকে। কার্যকারিতা ও দক্ষতা, প্রশাসনের কাজগুলো কার্যকর এবং দক্ষতার সাথে সম্পন্ন হওয়া উচিত, যাতে রাষ্ট্রের সম্পদ এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। যখনই যেটা দরকার, মানে এটার এই কাজগুলো করার কিছু টেকনিক আছে। যেমন একটা হচ্ছে ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট এন্ড ইমার্জেন্সি, কয়েকটা ভাগে ভাগ করা যায়। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি। যে কোনো কাজকে আপনার আপনার কাজ আছে, যদি পার্সোনাল লাইফে বলেন, প্রফেশনাল লাইফে বলেন, আপনার অফিসের কাজ বলেন, যেভাবেই বলেন না কেন, যে কোনো কাজকে আপনি কয়েকটা ভাগে ভাগ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। নাম্বার 2, ইম্পর্টেন্ট বাট নট ইমার্জেন্সি। নাম্বার 3, নট ইম্পর্টেন্ট নট ইমার্জেন্সি। নট ইম্পর্টেন্ট, ওখানে শুধু নট ইম্পর্টেন্ট। এখন নাম্বার ওয়ানটা কি বলেছি, ইম্পর্টেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। এটা কি, যে এই কাজটা আমার এখনই দরকার, ইমার্জেন্সি, দ্রুত কাজ করা, এই কাজটা দ্রুত করা দরকার, না হলে এটার হয়তো বা লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে না, বা আমার এটা ডিলে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। ধরেন আপনার পরীক্ষার বাকি আছে 10 দিন। এখন পরীক্ষার আগে কোশ্চেন করতে হবে, সেটা কি, একটা নির্দিষ্ট টাইম লাইন দেওয়া আছে, ওটা প্রিন্ট করতে হবে। সো সেইটা, কোশ্চেনটা প্রিন্ট করা ইম্পর্টেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। এখন তখন যদি ইম্পর্টেন্ট অ্যান্ড ইমার্জেন্সি কাজটা আগে করতে হবে, আর কিছু কাজ আছে ইম্পর্টেন্ট বাট নট ইমার্জেন্সি। সেটা কেমন? সেটা হচ্ছে, ধরেন পরীক্ষার পরে, এখন ধরেন হাফ ইয়ারলি এক্সাম চলছে, ফাইনাল এক্সামের কথা যদি বলি, আপনাদের ফাইনাল সেমিস্টার, যেটা লাস্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এখন তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম সামনে। তো আপনাদের ক্লাসগুলো এখন কি ইম্পর্টেন্ট প্লাস ইমার্জেন্সি, তাই না?
আপনাদের ক্ষেত্রেও এই ক্লাসগুলো করা ইম্পর্টেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। বাট এখন কি আপনাদের সেকেন্ড সেমিস্টারের যে ক্লাসগুলো আছে সেইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, বাট সেটা কি ইমার্জেন্সি? জি না স্যার, ইমার্জেন্সি না। ইমার্জেন্সি না, বাট সেই ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? ইম্পর্টেন্ট এন্ড ইমার্জেন্সি, দ্যাট মিন্স আপনার এটা গুরুত্বপূর্ণ এবং এখনই করা উচিত, এখনই করতে হবে। বাট যেটা নট ইমার্জেন্সি সেটা দেরিতে করলেও চলবে, এখন না করলেও চলবে। আর কিছু আছে ইম্পর্টেন্ট বা নট ইম্পর্টেন্ট, নট ইমার্জেন্সি। যেমন ধরেন আপনার এমন একটা কাজ যেটা আসলে গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ না সেটা আপনার, তাহলে তো সেটা বাদই দিয়ে দিতে হবে, সেটা কাজ করার দরকারই নেই। এখন আপনার সেমিস্টার ফাইনাল পরীক্ষা সামনে, আপনার যে সিলেবাস আছে সেগুলো পড়া দরকার। এখন আপনি পড়ছেন কি? বাংলাদেশের সংবিধান মুখস্থ করার চেষ্টা করতেছেন। আপনার সামনে পরীক্ষা আছে, সেটা না পড়ে আপনি সেটা পড়ছেন অন্য একটা টপিক, ওয়ার্ড টপিক। আপনি অন্য একটা আপনার সামনে এই পরীক্ষাগুলো রয়েছে, বাট আপনি এইগুলো পড়ছেন না, আপনি এমন একটা কাজ করছেন যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট হতে পারে পরবর্তীতে, এমন কিছু হতে পারে যে টপিকগুলো এখন ইম্পর্টেন্ট না, বাট পরবর্তীতে ইম্পর্টেন্ট হতে পারে, তখন সেইভাবে প্রায়োরিটি দিতে হবে। এই জন্য অলওয়েজ কাজগুলা কি করবেন, প্রায়োরিটি বেসিস কাজ করার চেষ্টা করবেন সবার ক্ষেত্রে, তাহলে দেখবেন কাজের এলোমেলো হবে না, প্ল্যানিং গুলা ঠিক মতো করা যাবে। ওকে, এখন খেয়াল করেন, কার্যকারিতা ও দক্ষতা, তো বললাম প্রশাসনের কাজগুলো কার্যকর ও দক্ষতার সাথে সম্পন্ন হওয়া উচিত, যাতে রাষ্ট্রের সম্পদ এবং সময় এখন যদি টাইমলি এই ক্লাসগুলো করেন, এগুলা যদি পড়াশোনা করেন, তার মানে কি এটা সময়কে আপনি সর্বোত্তম ব্যবহার করছেন। বাট এখন যদি না করেন, শেষের 1 দিন 2 দিন কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। নিরপেক্ষতা, প্রশাসনের কাজ সিদ্ধান্তগুলো পক্ষপাতহীন বা নিরপেক্ষ হওয়া উচিত, এতে প্রশাসন সবার কাছে গ্রহণযোগ্য হয়। এখন আমি এমন একটা কাজ করলাম যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য না, বাট মানুষ কিছু বলতে পারছে না, এরকম হওয়া উচিত না। নিরপেক্ষতা থাকতে হবে যাতে করে মানুষ আমার দায়িত্বটাকে সম্মান করে, যে উনি এই দায়িত্বে ছিলেন, উনি দায়িত্ব থাকাকালীন একটা কোনো কিছু আনফেয়ার মিন্স কোনো কিছুই হয়নি। সমন্বয় ও সহযোগিতা, সবাই সবাইকে সহযোগিতা করবে, সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সংগঠন। মানবাধিকার ও ন্যায় বিচার, দেখেন প্রশাসনের নীতিমালা ও কার্যক্রমে মানবাধিকার এবং ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তা রক্ষা করা প্রয়োজন, যাতে কোনোভাবে মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল করতে হবে। ন্যায় বিচার যেন হয়, আর ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, যে হ্যাঁ দিস ইজ রাইট, হ্যাঁ আপনি যেটা করেছেন খুবই ভালো করেছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, প্রশাসনের দুর্নীতি প্রতিরোধ ও দমন করা, যাতে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়। সবাই বুঝতে পারছেন এই পয়েন্টগুলার হেডিং শুনেই তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রতিনিধিত্বশীলতা ও অংশগ্রহণ, এই যেটা জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং তাদের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা। জনগণকেও প্রায়োরিটি দিতে হবে, যে জনগণ কি বলছে, জনগণের লিডার কি বলছে, তাদের সাথে কথা বলতে হবে। কথা বলে, লিডাররাই তো মূলত প্রশাসনিক কাজগুলা করে, ঠিক আছে? সো লিডাররা শুধু নিজের দায়িত্ব মতো কাজ করবে বিষয়টা এমন না, জনগণকে শুনতে হবে, জনগণ কি চায় সেটা করা, জনগণের কোনটা সুবিধা হয় সেটা চিন্তা করা, মানে নিজেকে জনগণ ভেবে কাজ করতে হবে, তাহলেই অ্যাজ এ লিডার হিসাবে ভালো কাজ করা যাবে। এই নীতিমালাগুলো অনুসরণ করলে প্রশাসন জনগণের সেবা এবং রাষ্ট্রের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হয়। এখানে অনেক পয়েন্ট আছে যেগুলো মিক্স আপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, যেগুলো মনে আসে সেগুলো লিখবেন, অনেকগুলা মনে থাকতেও না পারে, অনেকগুলা নিজের মতো করে পয়েন্ট বানাতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? দেখেন, একজন সফল প্রশাসকের দায়িত্ব ও গুণাবলী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর অথবা রেসপন্সিবিলিটি অ্যান্ড কোয়ালিটিস। একজন সফল প্রশাসকের দায়িত্ব কর্তব্য দিয়েছি বা দায়িত্ব গুণাবলী দিয়েছি, এখানে দুটাই দিয়েছি, আপনাদের গুণাবলীটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশি ইম্পর্টেন্ট, আবারও বলছি গুণাবলী। একজন
এটা অন্যভাবেও আসতে পারে। এটাকে ধরেন একজন ভালো শারীরিক শিক্ষকের গুণাবলী কেমন হওয়া উচিত, অন্যভাবেও আসতে পারে। সো তার ব্যক্তিত্ব কেমন থাকবে, ঠিক আছে। সফল প্রশাসকের ক্ষেত্রে ইংরেজিতে কিছু টার্ম ইউজ করা হয়, যেমন পোস্ট কর্ড, POSDCORD, এরকম। পি ফর হচ্ছে তাকে ইতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসতে স্টাফিং, সিতে তার কন্ট্রোলিং, ডিতে ডিরেক্টিং, সিতে কন্ট্রোলিং, তারপরে আর্থে রিলেশন, এরকম হচ্ছে কিছুই থাকে যে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, স্টাফিং, কন্ট্রোলিং, এই সবগুলো এটার মধ্যেই ওটার গুণাবলীর মধ্যে এখানে আছে, আমি দেখাচ্ছি। দায়িত্বগুলো কি? নীতি নির্ধারণ ও বাস্তবায়ন। প্রশাসকের দায়িত্ব কিন্তু, প্রশাসকটা কি বুঝতে পেরেছেন? সংগঠন আর প্রশাসন, প্রশাসনের মধ্যে প্রশাসনিক যে দায়িত্ব পালন করে তারা কিন্তু প্রশাসক, একজন হতে পারে, অন্যজনও হতে পারে, এটার একের অধিকও হতে পারে, ঠিক আছে। প্রশাসক যেমন আমি যদি একটা জেলার হেড ধরি, জেলা প্রশাসক, এখন তার আন্ডারেও কিন্তু অনেকগুলা মানুষ কাজ করে, ঠিক আছে। তার আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করে। জেলাতেই আপনার হচ্ছে ধরেন আপনি যদি এসপি ধরেন, এএসপি থাকে বেশ কয়েকজন, এক একজনের এক এক সেক্টরে দায়িত্ব থাকে এএসপি দের। তারপরে আপনার থানা যে টিওনো থাকে, তো তারাও কিন্তু প্রশাসকের ভূমিকা পালন করে। এই জন্য বলছি যে একজন মেইন দায়িত্বে আছে, কিন্তু তার আগে ইসে নির্ধারিত অনেকজন মানুষ প্রশাসকের ভূমিকা পালন করছে। ওকে, নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন। প্রশাসক হিসেবে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী নীতিমালা তৈরি করা এবং তা বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করা, এটা তাদের উচিত। সাংগঠনিক সমন্বয়, প্রতিষ্ঠান বা সংস্থার বিভিন্ন বিভাগ এবং সদস্যদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, যাতে সকল কার্যক্রম একযোগে এবং সমন্বিতভাবে সম্পন্ন হয়। সাংগঠনিক যেমন মানে কম্বিনেশনটা যেমন থাকে, একটা জেলার ধরেন একটা আপনি রুলস করেছেন যে একটা টুর্নামেন্ট দিয়েছেন, আমি মানে অন্যভাবে বুঝাই। ফর এক্সাম্পল, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসারের সাহায্যে ডিসি, জেলার যে প্রশাসক থাকেন, ডিসি ডিস্ট্রিক্ট অফিসারের সাহায্যে কি করছেন, প্রত্যেকটা উপজেলায় হচ্ছে একটা করে ফুটবল টুর্নামেন্ট দিয়েছেন ধরেন। তো এটা প্রত্যেকটা উপজেলায় যেন হয়, তাহলে প্রত্যেকটা উপজেলায় যারা যারা দায়িত্বে আছে প্রশাসকের ভূমিকায়, তারা কি করবে, এই দায়িত্ব পালন করবে, এবং সেটা যেন কম্বিনেশন থাকে। কোনো জায়গায় যেন আবার এখানে 1 লাখ টাকা প্রাইজ মানি দিলেন, আবার আরেক জায়গায় 50,000 টাকা দিলেন, বিষয়টা যেমন এরকম যেন না হয়, সবগুলা যেন কম্বিনেশন থাকে। সাংগঠনিক যেমন যেন হচ্ছে কম্বিনেশনটা ঠিক থাকে। সম্পদ ব্যবস্থাপনা, প্রতিষ্ঠান বা সংস্থার আর্থিক, মানবিক ও প্রযুক্তিগত সম্পদ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে। যা কিছু আছে সেগুলা কি সঠিকভাবে সেটার সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে। আমার এলাকায় যদি ধরেন প্রত্যেকটা মাঠে আমি 10টা করে ফুটবল দিই, তাহলে যেন সেটা প্রত্যেকটা মাঠে দিই, আর তারা যেন এটা ব্যবহার করে। যে এলাকায় খেলাধুলাই হয় না, যারা খেলতে চায় না, দিলে এটা নষ্ট হয়ে যাবে বা অন্যরা এটা বিক্রি করে খেয়ে দিবে, সেখানে দরকার নাই। তো সেখানে ওরকম ভাবে তাদেরকে গাইড করতে হবে। ব্যবস্থাপনাটাও যেন ঠিক থাকে। আমি বাজেট দিলাম, আমি একজন জেলা ক্রীড়া অফিসার, সে প্রত্যেকটা ইউনিয়নের জন্য ধরেন 100টা করে ফুটবল বাজেট দিল। এখন আমি যার মাধ্যমে পাঠাইলাম, সে 100টার জায়গায় 80টা দিল আর 20টা টাকা সে খেয়ে ফেললো, এমনটা যেন না হয়। দায়িত্ব বন্টন, কর্মচারীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে বন্টন করা এবং তাদের কাজের উপর নজরদারি করা, ওই যে জবাবদিহিতা যেখানে থাকবে, যাতে প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারে। সমস্যা সমাধান, প্রশাসনিক কার্যক্রম চলাকালে উদ্ভূত সমস্যা সমাধানের দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা। যে কোনো সমস্যা যখনই ফেস হবে, সেটা যেন দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমনটা যেন না হয় যে এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে দেখবনি, আচ্ছা আমি দেখতেছি বিষয়টা কি করা যায়, এরকমটা যেন না হয় যে এই দেখতেছি বলে 2 মাস চলে গেল, ঠিক আছে আমি চেষ্টা করতেছি, এরকম বলে যেন অনেকদিন না হয়ে যায়।
পারলে হ্যাঁ এটা সম্ভব, না পারলে এটা সম্ভব না, আসলে এই সমস্যা আছে, এই কারণে এটা সম্ভব না। আর যদি পারা যায় কতদিনে সম্ভব সেটা নিশ্চিত করা, যে এটা এরকম সময় লাগতে পারে, তাহলে কি হবে, মানুষের মধ্যে স্বস্তি থাকবে। আর না হলে যদি এরকম বলে আচ্ছা দেখতেছি, সবসময় যে আমি চেষ্টা করতেছি কিন্তু স্পেসিফিক কোনো অ্যান্সার দিচ্ছি না যে এটা এতদিনে সম্ভব, 1 মাসে সম্ভব কি 2 মাসে সম্ভব, সেটা নিশ্চিত করতে হবে এভাবে। ঠিক আছে। প্রশিক্ষণ ও উন্নয়ন, কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে প্রতিষ্ঠান অধিকতর কার্যকরভাবে কাজ করতে পারে। কর্মচারীদের ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা অবশ্যই করতে হবে, দক্ষতা উন্নয়নের জন্য। ইভেন হতে পারে এটা ইন্টারনাল ট্রেনিং এর ব্যবস্থা হতে পারে, যারা বেশি অনেকে থাকে না একটা সংগঠনের, অনেকে থাকে এক্সপার্ট, তাদেরকে নিয়ে ট্রেনিং করানো, ইন হাউস ট্রেনিং যেটাকে বলা হয়, এগুলা খেয়াল রাখতে হবে। বাইরে প্রয়োজনে বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হবে ট্রেনার, তাদের দ্বারা প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করা, আগে ওই পয়েন্টটা পড়েছেন, জবাবদিহিতা থাকবে। আইন ও নিয়মের প্রয়োগ, প্রশাসনিক কাজের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও নিয়ম কানুন সঠিকভাবে প্রয়োগ করা এবং তা মান্য করা। দেখেন কোনো কিছু এমন কিছু যেন না হয় যেন দেশের সংবিধানটাকে লঙ্ঘন হচ্ছে, আইনটাকে লঙ্ঘন হয়, এরকম কোনো কিছু করা যাবে না। সঠিকভাবে যেন প্রয়োগ করা হয় অ্যাকর্ডিং টু রুলস এন্ড রেগুলেশন, সেটা খেয়াল করতে হবে। যোগাযোগ ও সমন্বয়, এই পয়েন্টটা আগেও পড়েছি। সংকট মোকাবেলা, অর্থাৎ যে কোনো ধরনের প্রশাসনিক সংকট বা চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক ও সুপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করা। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা এই সংগঠনটাকে মানে আরো হুমকির মুখে ঠেলে দেয়, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দেখেন একজন সঠিক সঠিক বা একজন সফল প্রশাসকের গুণাবলী কেমন হওয়া উচিত, নেতৃত্বের ক্ষমতা, অর্থাৎ তার নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে, এমন নেতা হতে হবে যেন তাকে সবাই মানে, তার কাজের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে যে ইয়েস আই এম দ্য লিডার, আমি যেটা বলি সেটা করি, আমি মানুষের কল্যাণে কাজ করি, দেশের কল্যাণে কাজ করি, সমাজের কল্যাণে কাজ করি। সো নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে। এমন একজন প্রশাসক হলাম যে আমি মানুষের সামনে 5 মিনিট বক্তব্য দিতে পারি না, মানুষকে ইন্সপায়ার করতে পারি না, মানুষের প্রশংসা করতে পারি না, আমি নেগেটিভ কথা বলি, দিস আর নট দ্য কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। অবশ্যই একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের গুণাবলীর মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সে একজন লিডার, তাকে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, তাকে মানুষের সাথে যোগাযোগ রক্ষার্থে যেভাবে কাজ করা যায়, বিভিন্ন প্রশাসনিক দিককে বিভিন্নভাবে সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া, এমন যাতে করে সকলে বুঝতে পারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যেন সবাই হয়, সকলে বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এমন দিক নির্দেশনা দিলাম যেটা ঠিকভাবে হচ্ছে না। সো কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে তার এই যোগাযোগের দক্ষতাটাও তার খুব ভালোভাবে থাকে। সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে। একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটরের সমস্যার সমাধানের দক্ষতা থাকে। ভালো আর দক্ষতা না থাকলে সেটা ভালো অ্যাডমিনিস্ট্রেটরের গুণাবলীর মধ্যে পড়ে না। জটিল পরিস্থিতি সমস্যা সমাধানে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে। সময় সচেতনতা, সময় ব্যবস্থাপনা দক্ষতা থাকা জরুরি। সফল প্রশাসকরা সময়ের গুরুত্ব বোঝেন এবং তারা যথাযথ ব্যবহার নিশ্চিত করেন। এখন যদি ধরি এখন বর্ষাকালে যদি আমি রাস্তাঘাট ঠিক করি, তাহলে দেখবেন যে এই রাস্তাঘাট বেশি দিন টিকবে না। যখনই ঠিক করছে আবার এটা ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কাজ ঠিকভাবে আগাচ্ছে না। বাট বর্ষা আসার আগেই যদি আমি কাজগুলো কমপ্লিট করে রাখি, তাহলে দেখা যাবে কি আমার কাজগুলো সুন্দরভাবে হচ্ছে, সুন্দর ওয়েদারে হচ্ছে, তাহলে বর্ষাকালে আর মানুষের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। হতে পারে বিভিন্ন নদী ভাঙন হয়, বাঁধ ভাঙন হয় বর্ষাকালে, জলোচ্ছ্বাসের কারণে অতিরিক্ত পানি বাড়ে। ঠিক আছে, বর্ষার সময় অনেক পানি বেড়ে যায়, সে কারণে প্রবলেম হতে পারে। ওই সমস্যাটা আগে থেকেই যাতে নিরসন করা যায়, ওই সমস্যাটা যেন না থাকে সেটা আগে থেকে নিশ্চিত করতে হবে। ওই সময়ে না, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এটা হচ্ছে সময় সচেতনতা থাকতে হবে। স্বচ্ছতা ও সততা, সততা তো ডেফিনেটলি খুবই আগের পয়েন্ট গুলাতেও পড়েছেন, এক পয়েন্ট বারবার আসছে।
সততা যদি না থাকে সফল হওয়া কিন্তু পসিবল না। স্বচ্ছতা থাকতে হবে কাজের মধ্যে, নৈতিকতা থাকতে হবে, হ্যাঁ, আস্থা ও বিশ্বাসযোগ্যতা। আমি এমন একটা মানুষকে আস্থা দিলাম একটা ইসে যে আমি এই কাজটা করে দিব, আমি সেই কাজটা করলাম না, তাহলে মানুষকে আমার উপর আস্থা রাখবে, আমাকে বিশ্বাস করবে? নিশ্চয়ই না। সো কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, অবশ্যই এটা এই যোগ্যতাটা তার থাকা উচিত, আস্থা ও বিশ্বাসযোগ্যতা। সহনশীলতা ও ধৈর্য। অনেক সময় জটিল পরিস্থিতি হবে, ঠিক আছে, অনেক সময় অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন হবে, সো সহনশীলতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। প্রশাসককে সহনশীল হতে হবে যাতে তিনি চাপের মুখেও শান্ত ও স্থির থেকে কাজ পরিচালনা করতে পারেন। গবেষণা ও বিশ্লেষণ ক্ষমতা, গবেষণা করার অ্যাবিলিটি থাকতে হবে, বিশ্লেষণ ক্ষমতা থাকতে হবে, পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে সক্ষম হতে হবে। দূরদৃষ্টি ও কৌশলগত চিন্তা, ভবিষ্যতের জন্য সঠিক কৌশল ও পরিকল্পনা নির্ধারণের জন্য দূরদৃষ্টি থাকা প্রয়োজন, ঠিক আছে। সাস্টেইনেবল চিন্তা ভাবনা করতে হবে, যে আমি একটা কাজ করলাম, এটা চিন্তা করছি যে 2 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, বিষয়টা এমন না। আমাকে চিন্তা করতে হবে এমন একটা কাজ করব যেন 20-30 বছরেও যেন এটা স্টেবল থাকে, ঠিক থাকে, মানুষ যেন আমাকে মনে করে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, হয়তো অনেকে জানেনও, বাইরের ইঞ্জিনিয়াররা যারা বাইরের বিদেশে কাজ করেন, আমাদের দেশে কিন্তু রাস্তার বাজেট পৃথিবীর অন্য সব দেশের চেয়ে আলাদা। সবচেয়ে বেশি আমাদের দেশে রোডস অ্যান্ড হাইওয়েতে যে বাজেটগুলা হয় কনস্ট্রাকশনের কাজে, রোড নির্মাণের ক্ষেত্রে, পৃথিবীর অন্য কোনো দেশে এত বেশি বাজেট থাকে না। বাট আমাদের দেশে রাস্তা টিকে না, দেখবেন 2-3 বছরের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেছে, তাও টিকে না ঠিক মতো। আবার আবার আমাদের দেশে এমন বেশি বাজেট হয় যেটা 50 বছর 60 বছরের ওই রাস্তার কিছু হওয়ার কথা ছিল না। বাট সব ক্ষেত্রে ফাঁকি ঝুঁকি হয়, আমরা ঠিকভাবে কাজ করি না, আমরা ডিসঅনেস্ট, যে কারণে আমাদের কাজগুলো ভালো হয়। বাইরের ইঞ্জিনিয়াররা চিন্তা করে আমি এমন একটা কাজ করব, একটা কাজের সুযোগ পেয়েছি, আমি এমন একটা কাজ করব যেন মানুষ আমাকে মনে রাখে, 50 বছর পরে যেন আমাকে মনে রাখে যে হ্যাঁ, উনি আজকে নাই, বাট উনি এই কাজটা করে দিয়েছিল, এতদিন এই কাজটা টিকে আছে বা এত ভালো একটা কাজ করেছে। আর আমাদের দেশের মানুষ, আমরা কি চিন্তা করি, আমাদের চিন্তাধারা পরিবর্তন করা জরুরি। আমরা চিন্তা করি এই একটা সুযোগ পেয়েছি, এখনই আমার ব্যাংক ব্যালেন্স যা করার এখনই সুযোগ, পরে আর কাজ আমার কাছে নাও আসতে পারে, তো এখনই আমি যত পারি নিজের ইটা গোছায় রাখি। তো এটা হচ্ছে আমাদের মন মানসিকতার পার্থক্য, তো আমাদের এটা চেঞ্জ করতে হবে। জনগণের সেবার মানসিকতা থাকতে হবে। ওই যে বললাম, যে কোনো সংগঠন বা যে কোনো কিছু দায়িত্ব যখনই পাবো, তখনই আমাকে নিজের পরিবার, নিজের স্বার্থ সবকিছু বাদ দিয়ে দিতে হবে, যে আমি মানুষের, জনগণের প্রতিনিধি, জনপ্রতিনিধি, আমাকে তাদের জন্য কাজ করতে হবে, ঠিক আছে, জনগণের সেবা করতে। একজন সফল প্রশাসক সবসময় জনগণের কল্যাণ এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করেন। এই গুণাবলী এবং দায়িত্বগুলো পালনের দক্ষতা অর্জন করলে একজন প্রশাসক প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। এইগুলা হচ্ছে কোয়ালিটিস অফ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, সফল প্রশাসকের গুণাবলী। তার দায়িত্বটাও আগে পড়েছে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার, প্রেষণাদানও একটা গুণাবলী আছে। হ্যাঁ, এটা অ্যাড করা যেতে পারে। প্রেষণা হচ্ছে মোটিভেশন, মোটিভেশনের খাঁটি বাংলা হচ্ছে প্রেষণা, বুঝতে পেরেছেন? মানে কাউকে ইন্সপায়ার্ড করা, ইন্সপায়ার করা। যখনই আমি কেউ একটা ভালো কাজ করেছে, অনেক সময় হয় না রাষ্ট্রের প্রশাসকই কি সব সময় ভালো কাজ করে? এখন যেমন আপনারা দেখছেন এখন অনেকটা কমে আসছে, বাট সারা বাংলাদেশি স্টুডেন্টরা ট্রাফিকের কাজ করছে না? তাহলে এখন আমি যদি তাদেরকে ইন্সপায়ার করি, তাহলে আমার প্রতিষ্ঠানে যদি আমি ইন্সপায়ার করি, আমি নিজেও আমার স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছিলাম ট্রাফিকের কাজ করতে। সো তারা যে কাজ, তাদেরকে ইন্সপায়ার না করলে তো তারা ইন্সপায়ার্ড হবে না। তাদেরকে যদি মোটিভেশন দিই যে তুমি এটা করছো, ভালো কাজ করছো। আমি আমি যতগুলো স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি, সবার বাবা মা তো খুব খুশি, প্যারেন্টসরা খুশি, টিচাররা খুশি, প্রিন্সিপাল খুশি, সবাই অনেক খুশি। কারণ কি? যে তারা দেশের কল্যাণে কাজ করছে। যখনই তাদেরকে সবাই বাহবা দিবে, প্রেরণা দিবে, ইন্সপায়ার করবে, মোটিভেশন দিবে, তখনই তো তারা আরো ভালো কাজ করার সিদ্ধান্ত নিবে।
আরো ভালো কাজ করতে আগ্রহী হবে। এখন এটা বিভিন্নভাবে হতে পারে। দেখেন, আমি যেদিন গিয়েছি আমরা প্রায় ৫-৬টা জায়গা থেকে অফার পেয়েছি দুপুরের লাঞ্চের। ৫-৬টা প্রতিষ্ঠান থেকে আসছে যে আমাদেরকে লাঞ্চ করাবে। আমরা একজন হচ্ছে এক আর্মি লেডি, আর্মি ম্যাডাম আরকি। উনি আমাদেরকে লাঞ্চ আগে থেকেই উনি আমাদেরকে বলে আসছিলেন তার এই যে ইসের মাধ্যমে, ড্রাইভারের মাধ্যমে, যে ম্যাডাম একজন কর্নেলের ওয়াইফ, যে ম্যাডাম আমাকে পাঠিয়েছেন স্যার আপনাদের যতজন স্টুডেন্ট আছে সবার জন্য ম্যাডাম লাঞ্চের ব্যবস্থা করবে। তো এটা আমরা সেটাতে রাজি হয়ে গিয়েছিলাম। এজন্য আমরা আর যতজনই আসছিল আমরা কি বলছিলাম যে আমাদের তো অলরেডি একজন কথা দিয়েছে উনি দিয়ে যাবে, সো আমাদের আর দরকার হবে না, দেখেন অন্য কারা পাচ্ছে না তাদেরকে আপনারা দেন। তো এই যে খাবার, দুপুরে খাবার দিচ্ছে, কেউ এসে পানি দিচ্ছে, কেউ কলা, বিস্কিট, রুটি, যে যার মতো সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছে। অনেককেই বাচ্চাদেরকে হেল্প করছে, যারা ট্রাফিকের কাজ করছে, সারাদিন পরিশ্রম করছে, তাদের তো কোনো টাকা কেউ দিচ্ছে না, বাট তাদেরকে যে সাপোর্টটা, অনেকে যাচ্ছে, ভেরি গুড জব, লাইক দিয়ে যাচ্ছে। সো এইগুলা কিন্তু তাদের জন্য ইন্সপিরেশন। বুঝতে পেরেছেন? এখন আমাদেরকে ওই যে আপনি যে পয়েন্টটা বললেন নাইম সর্দার, মোটিভেশন, এখানে অ্যাড করতে পারেন, আরো অনেকগুলা পয়েন্ট আছে। আজকের এই ইসে যদি কোনো আজকের ক্লাসের এই বিষয়গুলোতে কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব। জি জি। স্যার, বিষয়টা হচ্ছে আমাদের তো প্রথম সেমিস্টার জুন মাসে হওয়ার কথা ছিল। এখন স্যার পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে, কোনো কি জানা আছে কিছু? এটা নেক্সট মান্থে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন আসলে এটা নেক্সট মান্থে হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমি যতটুকু জানি। এখন দেশের সিচুয়েশন তো সবাই বুঝতে পারছেন। আমি জানি না কতটুকু লেট হবে। অফিসে একটু যদি কথা বলেন ওনারা ভালো বলতে পারবেন, কারণ ওনাদের কাছে সব ইনফরমেশন থাকে। বুঝতে পেরেছেন? আমি দেলোয়ার স্যারের সাথে কথা বলছিলাম, স্যারও আসলে বিষয়টা বলতে পারে না, বলতেছে যে দেশের আসলে অবস্থা এখন স্বাভাবিক হতে পারে এরকম বললো আর কি স্যার। ওটাই আর কি। এখন বিষয় হচ্ছে স্যার, 19তম শুনতেছি যে খুব রিসেন্টলি সার্কুলার চলে আসবে। তো আমরা যদি 19তমতে না বসতে পারি, আমাদের বয়সও কিন্তু এখানে ম্যাক্সিমাম 30 ওভার। এই আর কি স্যার, একটু টেনশন কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সে 35 আপনার ইন্ডিয়া ছিল 35 পর্যন্ত। এখন যদি কারোর ওই অ্যালার্মিং জোনে চলে যায় তার জন্য হয়তো তো আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি হয়ে যায়, সমস্যাটা সমাধান হয়ে যায়। আরেকটা কথা ছিল। ঠিক আছে? হ্যালো, সবাই প্রশ্ন ছিল। কেউ যেন কোনো অসুবিধায় না পড়ি আমরা। ঠিক আছে? সেই সেই দোয়াটা। তো আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি থাকে? স্যার, আমাদের তো এই 4টা প্রশ্ন পাইছি গত বছরের পরীক্ষার। 2টা প্রশ্ন জি। বলছিলেন যে একটু কষ্ট করে ম্যানেজ করে দিবেন। আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না, একটু জোরে বলবেন? স্যার বলছি 2023 সালের যে প্রথম বর্ষের পরীক্ষা হয়েছে বিপিএড এর, সেটার 4টা প্রশ্ন আছে আমাদের। আর 2টা প্রশ্ন বলছিলেন যে একটু ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, একটু আমি স্যার কথা বলবো ওটা কিভাবে দেওয়া যায়। কথা বলবো আজকে, দেখি এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? স্যার আরেকটা বিষয় যে আপনি একদিন বলছিলেন যে একটা বইয়ের ব্যাপারে সাজেস্ট করার বিষয়ে। তো আচ্ছা আচ্ছা, আপনাদের আচ্ছা, বুঝতে পারছি। বইয়ের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে আপনারা যদি ওই শারীরিক শিক্ষার সংগঠন ও প্রশাসন একটা বই আছে, ওটা আপনাদের এই যে ইন্টারন্যাশনাল গেমস এন্ড অর্গানাইজিং স্পোর্টস এর আমরা এখন আজকে যে টপিকগুলো পড়ছি, এই টপিকটা ওই বইয়ে আপনারা পাবেন। এছাড়া ওই বইয়ে আরো অনেকগুলা বিষয় রয়েছে, যেমন শারীরিক শিক্ষার সংগঠন, প্রশাসন, তারপরে হচ্ছে আহ, বাংলাদেশের শারীরিক শিক্ষা ও খেলাধুলার প্রশাসনিক কাঠামো, বিভিন্ন কর্মসূচি, স্কুলের যে কর্মসূচি, খেলাধুলার কর্মসূচি,
বা পরিচালনার পদ্ধতি, হাউস সিস্টেম, অ্যাথলেটিক্স এর কিছু বিষয় রয়েছে, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পদ্ধতি রয়েছে, ঠিক আছে, গঠনতন্ত্র, স্কাউটিং গার্ল গাইড, এরকম কিছু কিছু বিষয় আপনারা ওই বই পেতে পারেন। তো ওই বইটা আপনাদের পরবর্তীতে চাকরির জন্য